আমরা কতদিন ঘর্ষণে মানে কথা বলছিলাম, তাই তো? জি। এখন ঘর্ষণ নিয়ে যদি কথা বলি, তাহলে ঘর্ষণ সম্পর্কে কিছু ধারণা তো থাকা উচিত। জি। বলো, কি ধারণা আছে? ঘর্ষণ আপনার বেগের বেগের মানে গতি কমিয়ে দেয়। বেগ কমিয়ে দেয় আর কি। বেগ কমিয়ে দেয়, তাই তো? আচ্ছা, দেখা যাক বেগ আসলে কমায় কিনা। প্রথম কথা, আমাদের ঘর্ষণ জিনিসটা কি? ঘর্ষণ বাস্তব জীবনে কোনো জায়গায় ঘর্ষণের ব্যবহার দেখছো? ঘর্ষণের কোনো নাম শুনছো? জি। কোথায় শুনছো? ঘর্ষণ মানে যে ঘর্ষণ মানে কি, মানে যে ঘষা লাগা, এটাকে বোঝায়। আচ্ছা, দেখি কি কাকে বোঝাই। তোমার টেবিলের উপর বই আছে, যখন বইকে জি। ঠেলবা, বই ঠেলা মানে কি একটা বল প্রয়োগ করছো। এখন এই বল জি। প্রয়োগ করার ফলে কি আমাদের নিউটনের প্রথম সূত্র কি বলে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে এবার গতিশীল চলতে থাকবে। থাকবে। এখন তুমি যখন একটা বল প্রয়োগ করেছো, তো এই বস্তুটা কি গতিশীল হয়ে গেছে। গতিশীল যেহেতু হয়ে গেছে, তাহলে কেউ সারা জীবন ওই গতিতেই চলা উচিত ছিল। কিন্তু সে কি একই গতিতে বা একই বেগে চলে, নাকি আস্তে আস্তে বেগ কমে? যখন বস্তুকে ঠেলে দিবা, তখন আস্তে আস্তে বস্তুর বেগ কমে যায়, আস্তে আস্তে বস্তুখান থেমে যায় না? জি। জি। এই যে বস্তুখান থেমে যাচ্ছে, তা বস্তুখান থামছে কেন? আমরা জানি কোন একটা বস্তু স্থির থাকবে, মানে স্থির বস্তু গতিশীল করা বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করা, এই যে কোনো কাজ করার জন্য কার প্রয়োজন হয়? স্থির বস্তুকে বলের। গতিশীল করা বা গতিশীল জি। বস্তুর গতির পরিবর্তন করা, হোক সেটা গতি বাড়ানো বা গতি কমানো। এর জন্য কোন জিনিসটা কাজ করা লাগবে? বলের। বলের। এখন যেহেতু তুমি বস্তুখান ঠেলে দিচ্ছ, আস্তে আস্তে বস্তুখান থেমে যাচ্ছে, তার মানে অবশ্যই এর উপর কোনো একটা বল প্রয়োগ করা হচ্ছে। জি। কোন দিকে করা হচ্ছে? সামনের দিকে অথবা পেছনের দিকে। যেহেতু বস্তুখান থেমে যাচ্ছে, যদি সামনের দিকে বল প্রয়োগ করা, তাহলে বস্তুখান আরো সামনে চলতো। বস্তুখান কি থেমে গেলে। সামনে চলছে নাকি আস্তে আস্তে থেমে থেমে যাচ্ছে? গেলে। জি, থেমে গেলে পেছনের দিকে। তার মানে অবশ্যই পিছের দিকে বল প্রয়োগ হচ্ছে। এখন এই যে পিছের দিকে যে বল প্রয়োগটা হচ্ছে, এটা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে? যদি তুমি একটা বই টেবিলের উপর রাখো, তাহলে সাপোজ এই বইটা ধরো, এই যে বইখান আছে, আমি যখন এই বইটা ঠেলবো, ঠেলে ছেড়ে দিলাম, তখন এই যে বস্তুখান থামছে, কেন থামছে? এই উপরের কারণে, নাকি এই নিচেই আমার হাতের উপরের পৃষ্ঠ আর বইয়ের নিচের পৃষ্ঠ সংস্পর্শে থাকার কারণে থেমে যাচ্ছে? আপনার হাতের আর ওই যে বইয়ের। জি। এই তলের কি হচ্ছে, তলের ভিতরে তলখান যদি তুমি মাইক্রোস্কোপ দিয়ে দেখো, তাহলে দেখবে এখানে আছে খাস কাটা খাস কাটা আছে। যেমন জুতায় খাস কাটা খাস কাটা থাকে না, যে বলে যে জি। বর্ষার সময় কি তুমি পিছলে পড়বা না, জি। তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। ওইটা কি করে না, ঘর্ষণ সৃষ্টি করে। ওই যে খাস কাটা যত বেশি হবে, মানে ওই তলটা যত অমসৃণ হবে, তত ঘর্ষণ বেশি হবে। আর মসৃণ যত বেশি হবে, অমসৃণ যত কম হবে, তত কি ঘর্ষণ কম হবে। আমরা ছোটবেলা থেকে এভাবে বুঝি। জি। তাহলে ঘর্ষণ কি করছে? ঘর্ষণ তোমার গতি বাধা দিচ্ছে। জি। যেমন ওই জুতার ক্ষেত্রে যে তুমি পিছলে পড়ে যাবা, মানে তোমার গতি বাড়তো, ওই বাড়ানোটা কমাই দিচ্ছে কে? জুতা। জুতা। জি। এখন আমাদের এই এতটুকু মানে যত করলাম, এখান থেকে আমরা এটা বলতে পারি যে ঘর্ষণ যে লাগছে বা প্রয়োগ হচ্ছে, এটা বস্তুর গতি যেই দিকে, তার বিপরীত দিকে। জি। ওকে। এখন নর্মালি আমাদের বাস্তব জীবনে যতই মসৃণ তল দেখো না কেন, ঘর্ষণ সামান্য পরিমাণ হলেও আছে। আস। ঘর্ষণবিহীন কোনো তল তুমি দেখতে পারবে না। হয়তোবা তুমি জি। দেখতে পাচ্ছ না, এর অর্থ এই না যে নাই। খুবই
মানে সূক্ষ্ম সূক্ষ্ম এরকম, আমাদের গ্রাম্য ভাষা বলে ইদ্র ক্ষুদ্র আছে জি। বা অমসৃণ আছে। এই জি। অমসৃণ থাকার কারণে কি আস্তে আস্তে এই খাঁজের ভিতরে উপরে তলের আর একটা খাঁজ মিশে দেয়। মিশার পরে তুমি যখন উপরে একটা বল প্রয়োগ করবে কি, এই খাঁজকে ধরে রাখবে, ফলে তোমার বল বেশি দেওয়া লাগবে। জি। জিনিসটা অনেকটা এমন। তাহলে আমি যদি একটা বস্তুকে আঁকি, ধরো একটা আয়তাকার বই আছে তোমার, একটা টেবিলের উপর রাখছো। এখন বস্তু যেহেতু গতিশীল, গতিশীল করার জন্য সামনের দিকে একটা কি প্রয়োগ করা লাগবে? বল। বল। তাহলে এই যে বল প্রয়োগ করে সামনের দিকে, এই সামনের দিকে বল প্রয়োগ করার ফলে এই বস্তুর উপরে ঘর্ষণ কোন দিকে প্রয়োগ হবে? পেছনের দিকে। পেছনের দিকে, অর্থাৎ এই বরাবর, তাই তো? জি। ওকে। এইটা কার উপর প্রয়োগ হয়েছে? বইয়ের উপর। বইয়ের উপর। আমি যদি বলি টেবিলের উপর কোন দিকে প্রয়োগ হবে, তাই বলো তো? টেবিলের উপর তো আবার ঘর্ষণ বল লাগবে, কারণ কি? নিউটন কি বলে গেছে তৃতীয় সূত্র দ্বারা? যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বি- বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এই যে মানে টেবিলটা বইয়ের উপর যে ঘর্ষণ বল দিচ্ছে এফ পিছের দিকে, অবশ্যই বইটা কি সমপরিমাণ সামনের বল দিকে। সামনের দিকে দেওয়া লাগবে, অর্থাৎ টেবিলের উপরে বল প্রয়োগ জি। হবে কোন দিকে? সামনের দিকে। এইটাই হচ্ছে কি অ্যাকশন রিয়াকশন পেয়ার বা ক্রিয়া প্রতিক্রিয়া বল, বা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া বলে অনেকে, প্রাণী। কথা ক্লিয়ার? জি। কিন্তু আপনি যে আমরা কনসার্ন কার নিয়ে, আমরা চিন্তিত কোনটা নিয়ে? বস্তু নিয়ে না টেবিল নিয়ে? বই নিয়ে না টেবিল নিয়ে? বই নিয়ে। বই নিয়ে। সো আমাদের এই যে তোমার টেবিলের উপরে কি লাগছে এটা দেখার দরকার নেই, আমাদের জাস্ট বইয়ের উপর কি কি বল প্রয়োগ হচ্ছে সেটা দেখলে চলবে। আর আমরা বলছিলাম যে নিউটোনিয়ান মেকানিক্সে, অথবা তুমি যদি ওভারঅল ধরো যে আমরা কাইনেমেটিক্সে বা গতির অধ্যায়ে বা বলের অধ্যায়ে, প্রত্যেকটা বস্তুকে বিন্দু বস্তু ধরে নিই। মানে এই যে বড় বস্তুকে আমি দেখছি, এটা আমরা আসলে ধরবো কি একটা সিম্পল একটা বিন্দু। বি- এই বিন্দুর উপর দেখবো আমার বল কয়টা প্রয়োগ করা হচ্ছে। কয়টা বল প্রয়োগ প্রয়োগ করা হচ্ছে বস্তুর উপরে? দুইটা। দুইটা। একটা আমি করছি, যেটা আমি বড় হাতের এফ দ্বারা লিখছি। আর একটা কে তৈরি করছে? সে। একটা হচ্ছে ওই অমসৃণ তল তৈরি করছে, যেটাকে আমরা বলছি ঘর্ষণ বল, এবং এটাকে আমি ছোট হাতের এফ দ্বারা লিখবো। জি। এটা হচ্ছে ঘর্ষণ বল। আর এই যে ঘর্ষণ বলের ফলে এই বস্তু কত ত্বরণে চলবে আমি কি বলতে পারবো? জি। সূত্রটা বলো তো। এই সমান ভি মাইনাস ইউ বাই টি। হুম। এফ নেট সমান এম এ। আর এফ নেট মানে কি? তুমি যে বলটা প্রয়োগ করছো সামনের দিকে, সেই বড় হাতের এফ বিয়োগ ছোট হাতের এফ সমান এম এ। অর্থাৎ এর মান কি হবে? এর মান হবে এফ মাইনাস ছোট হাতের এফ ডিভাইডেড বাই বস্তুর ভর। এটাই হবে বস্তুর ত্বরণ। বস্তুর, মানে ত্বরণ। জি, এটা কি এই অধ্যায়ে মানে রানিং হবে এই সূত্রটা? হ্যাঁ, এই সূত্র তখন কাজ হবে যখন কি আছে, বল নিয়ে কথা বলছি এবং ঘর্ষণ বল আছে, বা অনেকগুলো বল একসাথে কাজ করছে, যদি এমন কেস আসে। আর তুমি যে সূত্রটা বলছো এটা গতির অধ্যায়, বা গতির অধ্যায় বলতে সিম্পলি করে এখানে বলের অস্তিত্ব নেই, বল নিয়ে কোনো কথাই বলা নাই, তখন ওই সূত্রটা প্রযোজ্য করতে। ঠিক আছে? জি। ওকে। এখন এখানে কয়েকটা উম, মানে বল নিয়ে তোমার জানতে হবে, যেগুলো বাংলা জানা জরুরি। যে এই যে যেটাকে এফ নেট বলছি, এই এফ নেটটা কি আসলে বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে কোনটা? এফ। এফ। তাহলে এটাকে বলতে পারি কি প্রয়োগকৃত বল। আর ওই যে এফ নেট, কিন্তু আসলে কার্যকর হচ্ছে কোনটা?
এফ। বড় হাতের এফ কি কার্যকর হচ্ছে? না। কার্যকর হচ্ছে কিন্তু এফ নেট, মানে ওই বড় হাতের এফ থেকে ছোট হাতের এফটা বাদ দেওয়ার পরে, মানে অ্যাপ্লাইড ফোর্স থেকে ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্সটা বাদ দেওয়ার পরে যে বলটা পাচ্ছি বা এফ নেট পাচ্ছি, সেটাই কিন্তু আমার কার্যকরী বল, যেটা কার্যকর হচ্ছে বল। তাই কখনো যদি বলে আমার পরীক্ষায় নাম দিয়ে দেবে যে কার্যকরী বল এত নিউটন, তাহলে তখন কি বুঝবো যে আমার এফ নেটের কথা বলছে। আর এফ জি। নেট সমান অলওয়েজ, যদি ঘর্ষণ থাকে তাহলে হবে জি। অ্যাপ্লাইড ফোর্স মাইনাস ঘর্ষণ, সরি, ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন। কথা ক্লিয়ার? জি। ওকে। এখন আমরা তো এতটুকু বুঝতে পারলাম যে ঘর্ষণ বলটা সবসময় কি কোন দিকে লাগে? বস্তুর গতির বিপরীত দিকে। বিপরীত দিকে। এখন এইটা তুমি যদি ধরে নাও যে সবসময় সত্য, তাহলে জিনিসটা ভুল। কিছু কিছু সময় সত্য, আবার কিছু কিছু সময় সত্য না। নর্মাল কেসে সত্য, বাট ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, ঘরের মধ্যে হাঁটাহাঁটি করো, তখন তোমার জি। ঘর্ষণ বল কোন দিকে লাগে বলো তো? হাঁটাহাঁটি করছো, সেই সময় ঘর্ষণ বল কোন দিকে লাগে বা কোন দিকে প্রয়োগ করা হয়? পেছন। পিছনের দিকে। শিওর? জি। কেন পিছনের দিকে? মানে আমি হাঁটছি কথা সামনের তো দিকে। হ্যাঁ, আমি হাঁটছি সামনের দিকে, তার মানে অবশ্যই পিছনের দিকে, গতির বিপরীত দিকে, জি। তাই তো? জি। আচ্ছা, কিন্তু কথাটা ভুল। তোমার বল নিয়ে একটু ভাবতে হবে যে তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, তুমি পা দিয়ে যখন দুইটা পা আছে, এই পা দিয়ে বল প্রয়োগ করে মাটির উপর কোন দিকে, দেখো তো, ভাবো তো। পা দিয়ে মাটির উপর বল প্রয়োগ করে পিছের দিকে না? পরে ফলে মাটি তোমার পার উপর কি সামনের দিকে বল প্রয়োগ করে না? জি। তাহলে তুমি বল প্রয়োগ করছো কোন দিকে? আমি পেছনের দিকে। পিছের দিকে। আর এই মাটি তোমার উপর বল প্রয়োগ করছে কোন দিকে? সামনের দিকে। সামনের দিকে। আরে মাটি কোন বলটা প্রয়োগ করছে? ঘর্ষণ বল। ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলে তুমি যখন হাঁটা চলা করো, তখন ঘর্ষণ বল কোন দিকে লাগে? সামনের দিকে। সামনের দিকে। তুমি এটা আরো ভালো বুঝতে পারবা যদি হচ্ছে বর্ষার সময় পিচ্ছিল থাকে জায়গা না, তখন তুমি এই জি। পিচ্ছিল উপরে হাঁটার চেষ্টা করো। দেখবা তুমি পা পিছের দিকে মানে পা দিয়ে বল দেওয়ার চেষ্টা করবা, তুমি পিছলে সামনে গিয়ে পড়ে যাবা। কারণ কি, তোমার পা জি। পিছের দিকে সরে যাবে। তার মানে তোমাকে চলতে সাহায্য করছে কে? ঘর্ষণ বল। ঘর্ষণ বল। যদি ঘর্ষণ বল না থাকে তুমি জীবনে চলতে পারবা না। ওকে। তাহলে এই গতির যে সবসময় বিপরীত দিকে কথাটা কিন্তু সত্য না, জি। সিচুয়েশন ওয়াইজ চেঞ্জ হতে পারে। আচ্ছা, এবার আমি আসি এই ঘর্ষণ বলটা কার কার উপর নির্ভর করে বলতো? ঘর্ষণ বলটা কিসের উপর নির্ভর করতে পারে? এই এফ এর উপর। ফ্রিকশন? কোন এফের উপর? মানে আমার প্রয়োগকৃত বলের উপর। তোমার প্রয়োগকৃত বলের উপর? তাহলে তুমি যদি মনে করো 1 কোটি নিউটন বল প্রয়োগ করো, তাহলে কোনো ঘর্ষণ থাকবে না? থাকবে। তাহলে ঘর্ষণ বেশি মানে বেসিক্যালি নির্ভর করে ওই সারফেসের উপরে, যে দুইটা সারফেসের উপর বস্তুগান কি করছে, চলাচল করছে, হাত এবং বই, এই দুইটা তলের উপর নির্ভর করে। তলটা মানে। জি। জি, মসৃণ কি অমসৃণ, মসৃণ। এটা তো মনে হয় বোঝা উচিত। জি। তাহলে এটাকে কি লেখা যায়? আহ তলদ্বয়ের মসৃণতার উপর নির্ভর করে। জি। তলদ্বয়ের আরো সহজে লিখি, তলদ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতি কেমন কেমন হতে পারে, মসৃণ হতে পারে, অমসৃণ হতে পারে। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন তোমাকে একটু জিজ্ঞেস করি তাহলে। উম, দিক সম্পর্কে
আইডিয়া ক্লিয়ার না, বুঝতে পারবো। ধরো আমার একটা হেলানো তল আছে, ঠিক আছে? জি। ওই ছোটবেলায় পিসিল খেলাও খেলতো মনে হয়। জি। ওই পিসিল খেলার ওর উপরে একটা বস্তু হয়ে রেখে দিলাম, এই বস্তু কান নিচের দিকে পড়ছে, তাহলে বলো ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে? উপরের দিকে। উপরের দিকে। সাব্বাস, কেন উপরের দিকে? কারণ বস্তুটা পড়াচ্ছে নিচের দিকে। কারণ বস্তুটা পড়ছে নিচের দিকে। ওকে। আচ্ছা, ঘর্ষণ বল কখনো কি প্রয়োগকৃত বলের চেয়ে বেশি হতে পারে? আহ বলের চেয়ে বেশি থেমে এটা যাবে না? আচ্ছা, এটা না প্রশ্ন মার্ক রেখে যাচ্ছে, আমরা অ্যান্সার লাস্টে দেবো, যে আসলে পারে কিনা। তাহলে প্রথম জিনিস বুঝলাম যে এই ঘর্ষণ বলটা তলদ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে। আচ্ছা, এখন আর একটা কাজ তুমি করতে পারো। ধরো তোমার কাছে হচ্ছে একটা বস্তু আছে, যার ভর 5 কেজি, আর একটা বস্তু আছে 100 কেজি, ঠিক আছে? জি। কাকে সরাতে তোমার বেশি বল প্রয়োগ করা লাগবে? 100 কেজি। 100 কেজির টাকে? কেন? তল তো একই, ওটার ক্ষেত্রে কেন বেশি বল প্রয়োগ করা লাগবে? কারণ ওর ভর বেশি। কারণ ওর ভর বেশি। আরো স্পেসিফিক ভাবে যদি বলি, ওর ওজন বেশি। কারণ কি, শোনো, তুমি যখন ওই সেম বস্তু এবং সেম টেবিলকে যদি চাঁদে নিয়ে যাও, কোন জায়গায় নিয়ে গেছো? চাঁদে। তাহলে চাঁদের ক্ষেত্রে যে ওজনটা হয়, ওজনটা কমে যায়। কেন কমে আমরা নেক্সট কয়েকদিন পর আলোচনা করব, যখন আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্রের কথা বলবো তখন জানাবো। জাস্ট জেনে রাখো যে একটা বস্তুকে যদি তুমি চাঁদে নিয়ে যাও, তার ওজন কিছুটা কমে যায়, ভর কিন্তু সেম থাকে। জি। তখন আবার দেখবা যে ওই ক্ষেত্রে মানে পৃথিবীতে যে পরিমাণ ঘর্ষণ, পৃথিবীতে যে পরিমাণ ঘর্ষণ, ওই জায়গায় যে ঘর্ষণ কিছুটা কমে গেছে। এই ঘর্ষণ কমার কাহিনী কি? এখানে ভরটা ম্যাটার করছে, ঠিক আছে, কিন্তু ভরের সাথে আরো একটা বিষয় ম্যাটার করছে, সেটা কি? ওজন। এখন ওজনকে আমরা কিভাবে প্রকাশ করি কি জানো? ওজনের একক গ্রাম। ওজনের একক গ্রাম না, ভরের একক গ্রাম? আচ্ছা, ওজন আর ভর দেখো, একই জিনিস না? না, ওজন এবং ভর দুইটা ভিন্ন জিনিস। এই বিষয় নিয়ে আলোচনা করা যায়, কিন্তু আলাদা। আচ্ছা, শুরু করি। ওজন আসলে এক প্রকার বল। ওজন জিনিসটা কি আসলে? বল। তাছাড়া আমরা একটা নতুন নাম দিছি। এই ধরো একটা পৃথিবী, পৃথিবীর এরকম খালি থাকলে হবে না, লেগে থাকবে না। এই ধরো একটা পৃথিবী, এই পৃথিবীর উপরে তুমি টেবিল নিয়ে আসো, বা মনে করো মিটার নিয়ে আসছো। এই মিটারের উপর তুমি কি করলে? তুমি দাঁড়ায় থাকলে, তুমি বললে যে আমার ওজন 50 কেজি, এভাবে মাপো তো। জি। কিন্তু এই যে মিটারটা তোমার ওজন 50 কেজি, এটা কিভাবে বলে? মানে ওজন তো জিনিসটাই প্রথমে মতো ভুল, আমরা যে কথাগুলো বলি সেই কথাটাই প্রথমত ভুল। ওটা আসলে ভর মাপিয়েছে। এই 50 কেজি যেটা বলছো না, এটা আসলে ভর। আর এই যে মাপার কাজটা করে, সেটা কি করে? তোমার যে নিচের দিকে পৃথিবীটা বল টানছে না, জি। এবং এটাকে আমরা সামনে কিছুদিন পর পড়বো অভিকর্ষজ বলে টানছে। এই অভিকর্ষজ বলে যে টানছে, তার মানে অবশ্যই এটার বল, যেহেতু জি। টানাটানির কাহিনী আছে। আর এই বলটাকে আমরা স্পেশালি নাম দিই ওজন। কি নাম দিই? ওজন। এবং আমরা জানি, হয়তো বা আমরা পড়ে আসছি, যে এই যে অভিকর্ষজ বলের ফলে বস্তুর মধ্যে যে ত্বরণটা সৃষ্টি হয়, তার মান কত? উম, অভিকর্ষজ বলের ফলে বস্তুর মধ্যে যে ত্বরণ সৃষ্টি হয়, তাকে তার নাম, মানে তার নাম কি বা তার মান কত, জানো কি? না। জি এর নাম শুনছো?
জি, অভিকর্ষ ত্বরণ, জি। জি এর মান। হ্যাঁ, তাহলে অভিকর্ষ বলের ফলে হ্যাঁ, যেই ত্বরণটা সৃষ্টি হয় তাকে অভিকর্ষ ত্বরণ ও, বলে। জি জি জি। 9.8 তো আমরা তাহলে করলাম। জি, সেই জন্য বলতাম যে জানা উচিত। মানে তাহলে বুঝতে পারিনি মানে। ব্যাপার না, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো সামনে, ডিটেলস মেলা কথাবার্তা হবে এগুলো নিয়ে। বাট দরকার এখানে তো একটু জানাই দিই। এই যে বস্তুকান মানে তোমার যে নিচের দিকে পৃথিবী টানছে, তাহলে অবশ্যই আমরা বল সমান কি পড়ে আসলাম, এফ সমান হুম, এম এ। আর এখানে এম এর জায়গায় কে বসবে? জি। কারণ এখানে তোমার নিচের দিকে জি কাজ করছে কি, অভিকর্ষ ত্বরণ। জি জি জি। তাহলে আমি কি বল অর্থাৎ ওজনকে, ওজনের ইংরেজি কি জানো? ওয়েট। ওয়েট, গুড। আমরা একে কি প্রকাশ করবো কি দিয়ে বলো? ডাব্লু। অবশ্যই ডাব্লু, কারণ ডব্লিউ ই আই জি এইচ টি, ওয়েট, ওইটার প্রথম অক্ষর ডব্লু, তাই ডব্লু দ্বারা প্রকাশ করবো। ডব্লু সমান যদি এম জি লিখি, এটাই কি প্রকাশ করবে আসলে? একটা এম ভরের বস্তুর ওজন, একটি এম ভরের জি, বস্তুর ওজন। ওজন। তাহলে এই যে ঘর্ষণ বলটা শুধুমাত্র কার উপর নির্ভর করে না, তলদ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে না, নির্ভর করে কার উপর আবার? যে বস্তু আছে ওই বস্তুর ওজন। ওজনের উপরও। কথা ক্লিয়ার? জি। এখন আরেকটু ভাবো, তাহলে দেখো ভর যত বাড়াচ্ছ ওজনের মান তত কি হচ্ছে, সরি সরি, মানে ভর বাড়ালে ওজন বাড়বে, এটা তো শিওর। জি এখন ওজন বাড়ার সাথে সাথে আমরা কি এটা বলতে পারি যে ঘর্ষণও বাড়বে? জি কারণ ঠেলতে বেশি বল প্রয়োগ করা লাগবে। জি জি তাহলে আমি কি বলতে পারি এটা একটা সমানুপাতিক সম্পর্ক, যে ঘর্ষণ বল এফ, এটা সমানুপাতিক হবে কি ডব্লিউ। জি। ওকে। আর এই যে এই ক্ষেত্রে আমরা এই ডব্লিউ কে নর্মাল ফোর্স বা রিয়াকশন ফোর্স আকারে লিখি। যেমন এই যে একটা বস্তু দেখছো এখানে, যে প্রথমে যে ছবিটা আঁকছিলাম, এই ছবিতে আমরা প্রথম দিন কথা বলছিলাম, বল নিয়ে যেদিন কথা বলছি, যে এই যে টেবিলের উপর থাকার ফলে টেবিল কি করে, বস্তুর উপর একটা নিচে দিকে কি, নিচ থেকে উপরে দিকে কি বল প্রয়োগ করে? ঘর্ষণ বল। জি না, অভিলম্বিক ক্রিয়া নাম বলছিলাম, নোট করলে খাতায় থাকবে। যখন একটা তারে একটা বস্তু ঝুলায় দেব, তখন উপরের দিকে কাজ করা টেনশন বল। আর যখন কোনো একটা তলের উপর কোনো একটা বস্তু থাকে, তখন এই তল বস্তুর উপর বল প্রয়োগ করে উপরের দিকে, সেটা হচ্ছে নর্মাল ফোর্স বা অভিলম্বিক ক্রিয়া। পিছিয়ে একদিন কথা বলছি এগুলো নিয়ে, ঠিক আছে? জি। এই অভিলম্বিক ক্রিয়াকে অনেকে এন দ্বারা লেখে, অনেকে আর দ্বারা লেখে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লিখতে পারো। আমাদের বাংলাদেশি বইতে বেশিরভাগ এটাকে আর দ্বারা প্রকাশ করে। আমি অনেক সময় এন লিখে ফেলবো, কারণ আমি যে বইগুলো পড়ি সেই বইগুলোতে অনেক সময় আর লেখা থাকে, সরি এন লেখা থাকে। তাহলে আমি কি বলতে পারি, এখানে দেখো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর মানে আসলে কি এম জি, আচ্ছা আর মানে আসলে কি ডব্লু। তোর মনে হতে পারে কেন এগুলো হচ্ছে। নিউটনের তৃতীয় সূত্র কি, তৃতীয় সূত্র কি? মানে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে সেও আমার বিপরীত মানে একটা বল প্রয়োগ দিকে বল করবে। প্রয়োগ করবে, তাই তো? আচ্ছা। জি। এখন এই টেবিলের উপর যখন বস্তুকান রেখে দিছো, এই বস্তুকান এম যে বল আসলে প্রয়োগ করছে কার উপরে বলো তো? এই বস্তুকান এম যে বল প্রয়োগ করছে সেটা টেবিলের উপরে না? টেবিলের উপর, জি। জি। কিন্তু আমার দরকার কার উপরে বল, বস্তুর উপরে না টেবিলের উপরে? আমরা চিন্তিত বস্তুর কোনটা উপর। নিয়ে, বস্তু নাকি টেবিল নিয়ে? বস্তু। বস্তু। তাহলে আমার চিন্তা করতে হবে কি নিয়ে, বস্তুর বল নিয়ে, বস্তুর উপর কত বল লাগছে। এখন বস্তুর টেবিলের উপর যদি এম জি বল দেয়, তাহলে একইভাবে সমান মানের বল কি বস্তুর উপরে টেবিলও দেবে। বস্তুর উপর, জি।
আর এই যে বলটা, এই বলটাকে আমরা নর্মাল ফোর্স বা অভিলম্বী ক্রিয়া বা আর বা এন বলছি। খুবই সিম্পল। আমার কথা বুঝতে পারছো? এখানে এন বা আর কিন্তু এন ভাগ আর না। বুঝতে পারছো? জি। কঠিন কঠিন লাগছে নাকি? না, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা এর আগে বলছি সমানুপাতিক ধ্রুবক উঠিতে কি বসে না। আবার উত্তর বলে দিচ্ছি, সমান। সমানুপাতিক সমান। চিহ্ন উঠিতে কি বসে? সমান। সমান। এবং সাথে একটা কি বসবে? জি এর মান জি না, ওয়ান। সমানুপাতিক ধ্রুবক বসবে। এবং কে। সমানুপাতিক ধ্রুবককে আমরা নর্মালি কে দ্বারা লিখি, মানে সব জি। ক্ষেত্রে কে দ্বারা লিখি। পরে আমরা ক্যালকুলেশন করে দেখি এর একটা আলাদা মান আসছে, এই সেই মানটাকে আমরা এসে পরিবর্তন করি। এবং ঘর্ষণের ক্ষেত্রে এই যে তলদ্বয়ের প্রকৃতির কথা বললাম না, জি। এটা তো বলে দেখো আমাদের সূত্রের ভিতর নাই, কিন্তু এই জিনিসটা নিশ্চিন্তিত কিনা এই সমানুপাতিক ধ্রুবক, যে বাকি যে ক্যালকুলেশনটা সে করে নিয়েছে কি, এই তলের প্রকৃতি নিয়ে ক্যালকুলেশন করেছে কি, অর্থাৎ কে যে ইফেক্টটা আছে সেটাই দেখাচ্ছে কিনা এই সমানুপাতিক ধ্রুবকটা। ধ্রুবক। আর এটাকে আমরা এই জায়গায় প্রকাশ করবো মিউ দিয়ে। এম ইউ, চিহ্নটা অনেকটা এমন। আমার লেখার আমার পিছিয়ে চলে যাচ্ছে কি না, দেখতে পাচ্ছ? হুম, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এটা অনেকটা এমন মিউ। অনেকে এমনও লেখে, অনেকে এমনও লেখে, কইছে। আমি এটা অবশ্যই লিখতে পারি না কেন জানি, আমার এমন কষ্ট হয়ে যায় উল্টো লিখতে। এমন অনেকে লেখে। ঠিক আছে, তাহলে আমরা আসলে জি। এখানে কে লিখবো না, আমরা লিখবো কি, ঘর্ষণ বল এফ সমান মিউ ইন্টু আর। কথা বোঝা গেছে? জি। এখন আরেকটু আসি। একটা বস্তু স্থির আছে, ভর ধরো same। একটা বস্তু স্থির আছে, তুমি বল প্রয়োগ করছো 10 নিউটন। ঠিক আছে, জি। এখন ওই বল দ্বারা বস্তুকে, না এত কমপ্লিট না করলে, কমপ্লিকেটেড না করে সহজভাবে বলি। একটা থেমে থাকা বস্তুকে গতিশীল করা সহজ নাকি একটা চলন্ত বস্তুকে গতিশীল করা সহজ, মানে আরো গতি বাড়ানো সহজ? চলন্ত বস্তুকে গতি বাড়ানো সহজ। জি, কারণ ওর মধ্যে কি অলরেডি একটা মোমেন্টাম চলে এসেছে চলার জন্য। ফলে ওর উপর কি বল প্রয়োগ করলে চলতে শুরু করবে, কিন্তু স্থির বস্তুকে কি ওই বল প্রয়োগ করলে আস্তে 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 চলবে। এবং প্রথমে ও কি করবে, রেজিস্ট করবে, এটা আমি ভাই চলবো না, আমি স্থির থাকবো, এমন একটা ভাব দেখাবে। ঠিক আছে, জি। তাহলে আমি কি বলতে পারি যে গতিশীল বস্তুর ক্ষেত্রে বস্তুর ওজন আর স্থির অবস্থায় বস্তুর ওজন সেম থাকবে, জি। নাকি চেঞ্জ হবে? সেম হবে। সেম হবে। আর এর মান যদি সেম হয়, আমার ঘর্ষণ বল কি হচ্ছে, চলন্ত অবস্থায় ঘর্ষণ বল কম, কিন্তু স্থির অবস্থায় ঘর্ষণ বল বেশি। বেশি। তার মানে কোন ক্ষেত্রে, দেখো তো আমার সূত্র থেকে বলো তো, কোন ক্ষেত্রে আমার মানে কোন জিনিস আমার ঘর্ষণ বলের ক্ষেত্রে ইফেক্ট ফেলছে? আর তো ইফেক্ট ফেলছে না, কে ইফেক্ট ফেলতে পারে? মিউ। মিউ, অবশ্যই। এখন বলো তো, ঘর্ষণ বল যদি বাড়ে অবশ্যই কার মান বাড়া উচিত? আর তো বাড়বে না। না, এফ পারবে। আর মানে কিন্তু আজ তো এফ সমান মিউ আর, তোমার এফ বাড়ছে, আর বাড়বে না, তাহলে আর একটা কাকে বাড়া লাগবে? মিউ। মিউ। তাহলে স্থির অবস্থায় মিউ এর মান কি হবে? বেশি হবে। আর জি। গতিশীল অবস্থায় মিউ এর মান কি হবে? কম। কম হবে। এবং আমরা এটা মানে পরীক্ষা করে প্রমাণিত যে এই মিউ এর মান অলওয়েজ লেস দ্যান ওয়ান, মানে মিউ এর মান সবসময় কত হবে, 1 থেকে কম। মিউ এর মানে কত হবে সবসময়?
এর থেকে কম। এক থেকে কম। এগুলো আমি লজিক্যালি বোঝানো খুবই সম্ভব, খুব ইজি বিষয়। কি হয় দেখি। দেখো, আমরা বললাম ঘর্ষণ বল এফ সমান মিউ আর, রাইট? জি। তাহলে আমার ঘর্ষণ বল যদি বাড়ে, আমার আর এর মান তো বাড়া যাবে না। তার মানে অবশ্যই ঘর্ষণ বল যখন বাড়বে, মিউ এর মানও বাড়বে। আর ঘর্ষণ বল যখন কমবে, মিউ এর মানও কি হবে? কমবে। কমবে। তাহলে যেহেতু আমার ঘর্ষণ বল স্থির অবস্থায় বেশি, তার মানে মিউ এর মান কোন অবস্থায় বেশি? স্থির অবস্থায় মিউ এর মান বেশি। উম, জি। আর চলন্ত অবস্থায় কার মান বেশি, কার মান কম? মিউ এর মান। মিউ এর মান কম। এখন এই যে স্থির অবস্থা, স্থির অবস্থায়, স্থিরকে আমরা ইংলিশে কি বলি? স্ট্যাটিক বলি। অনেকে একটা বস্তুকে যখন স্থির থাকে, যখন বস্তু স্থির থাকে, ধরো তুমি একটা বস্তু স্থির আছে, বড় একটা ট্রাক, তুমি বল প্রয়োগ করছো 10 নিউটন, বস্তু কান কি চলবে? খুবই না। সামান্য বল প্রয়োগ করছো, বস্তু কি চলবে? না। ধরো 100 নিউটন, তাও কি চলবে? না। ধরো তুমি 1000 নিউটন বল প্রয়োগ করো, তখন মনে করো ধরলে চললেও চলতে পারে। পারে। জি। এখন এই যে যখন তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো, এই 10 নিউটন বলটাকে ক্যান্সেল করে দিচ্ছে কি? মানে তুমি যে 10 নিউটন বল প্রয়োগ করছো, এটা হারাই যাচ্ছে। ওর তো যদি বস্তুর মধ্যে থেকেই যায়, তাহলে বস্তু চলবে? আসলে কি বস্তু চলছে? জি। না। তার মানে অবশ্যই বস্তু এই বলটা কি করছে? হারিয়ে যাচ্ছে। ক্যান্সেল করে দিচ্ছে। আর ক্যান্সেল করবে কোন দিকে? তুমি যে বল দাও সামনের দিকে, পিছের দিকে কোন বল কাজ করবে? ঘর্ষণ। ঘর্ষণ বল। তার মানে তুমি যখন 10 নিউটন বল প্রয়োগ করছো, বস্তু যদি না চলে বা স্থির থাকে, তার মানে কি? বস্তুর ঘর্ষণ বল 10 নিউটন। 100 নিউটন বল প্রয়োগ করছো, তখন তখনও বস্তু চলছে না, তার মানে তখনও বস্তুর উপর ঘর্ষণ বল কত? 100। 100-র বেশি। 100। 100ই। মানে তুমি যে জি। পরিমাণ বল প্রয়োগ করছো, ঘর্ষণ বল ঠিক ততটুকুই হবে, যতক্ষণ না জি। বস্তু চলবে। চলবে। যতক্ষণ না বস্তু গতিশীল হবে, ততক্ষণ তুমি যে পরিমাণ বল প্রয়োগ করবা, সেই পরিমাণে কি হবে? তার ঘর্ষণ বল হবে। ধরো বস্তু কারণ টেবিল পর রাখা আছে, আমি কোনো বল প্রয়োগ করছি না, তাহলে ঘর্ষণ বল কত হবে? 0। 0। ঘর্ষণ কিন্তু আছে, কিন্তু আমি যেহেতু বল প্রয়োগ করছি না, তার মানে ঘর্ষণ বল কত? 0। আমি 0। আস্তে আস্তে 1 নিউটন, 2 নিউটনকে বাড়াচ্ছি, 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন, 6 নিউটন বাড়াচ্ছি। যেই 9 নিউটন বল প্রয়োগ করেছি, সেই বস্তু চলছে। তাহলে এই 8 নিউটন যখন বল প্রয়োগ করছিলাম, তখন ঘর্ষণ বল কত? 8। 8 নিউটন। আর যখন আমি 9 নিউটন বল প্রয়োগ করছি, তখন আমার ঘর্ষণ বল কি হবে? সেটা বের করার জন্য এই ফর্মুলা। কথা ক্লিয়ার? জি। তাই এই ঘর্ষণ বলটা যখন স্থির থাকে, যখন বস্তুখান কি থাকে? স্থির থাকে, তখন একে বলা হয় অ্যাডাপটিভ ফোর্স। অ্যাডাপ্ট করার শব্দ নাম শুনছো? অ্যাডাপ্টেশন। জি। যেমন পরিস্থিতির সাথে মানে মানিয়ে চলা, মানিয়ে নেওয়া বলে অনেকে। অ্যাডাপ্ট, খাপ খাই না। জি। যে খাপ খায় না। এই যে তখন 5 দিনের বল তখন খাপ খায় নিয়েছে এই বলটা, মানে এই বলটা কি করে? পরিবেশের সাপেক্ষে নিজেকে নিজে চেঞ্জ করে। জি। কথা ক্লিয়ার? তাহলে জি। স্ট্যাটিক ফ্রিকশনের মান একটা নির্দিষ্ট মান নাকি ভিন্ন মান? ভিন্ন। ভিন্ন মান, মানে মানটা কি হতে পারে? চেঞ্জ হতে পারে। এই জি। মানটা শূন্য থেকে অবশ্যই কি বড়। হবে? বড় হতে পারে বা শূন্য সমান হতে পারে। কিন্তু একের চেয়ে এবং ছোট। জি, না না, এই ঘর্ষণ বল মিউর মানে ক্ষেত্রে ছোট, ঠিক আছে, কিন্তু এই ঘর্ষণ বলটা, এবং তুমি যে বল প্রয়োগ করছো তার চেয়ে কি হবে? ছোট হতে পারে, আবার অনেক অনেক সময় কি হতে পারে? সমান হতে হয়। সমান হতে পারে। ওকে। আর চলন্ত অবস্থায় ঘর্ষণ বলের মান কি? সব সময় ফিক্স। চলন্ত অবস্থায় ঘর্ষণ বলের মান কখনো কি হয় না? চেঞ্জ হয় হয় না। না। এবং এই চলন্ত অবস্থা, আমরা চলন্তকে অনেক সময় কাইনেটিক শব্দ দ্বারা প্রকাশ করি, বা চলন্তকে আমরা আরো সুন্দরভাবে গতীয় ঘর্ষণও বলি, কাইনেটিক। এই জন্য আমরা অনেক সময় এফ সমান লিখবো মিউ কে ইন্টু আর,
যেখানে এই মিউ কে দ্বারা বোঝাবে, মিউ কে এর বাংলা নাম হবে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। আর এই যে যখন বস্তুখান স্থির থাকছে, তখন এফ এর মান কত হবে? যেহেতু এটা স্ট্যাটিক মানে স্থির আছে, তাহলে এটাকে লিখবো মিউ এস আর, এবং এটাকে বলবো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি বানান ভুল লিখছি। হম, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। ওকে। জি। আচ্ছা, এবং আমরা এতটুকু শিওর অবশ্যই মিউ এস এর মান অবশ্যই অবশ্যই মিউ কে থেকে কি হবে? বড়। বড় হবে। তোমাদের যদি পরীক্ষায় না দেওয়া থাকে যে স্থিতি ঘর্ষণ না গতীয় ঘর্ষণ, চিন্তা করার দরকার নেই, সবসময় লিখবা কি, যদি দেওয়া না থাকে স্পেসিফিক ভাবে ভাবে তাহলে এফ সমান মিউ আর। জি। বেশিরভাগ ক্ষেত্রে স্পেসিফিক ভাবে দেওয়া থাকবে না, তোমাদের ক্ষেত্রে কলেজে উঠলে থাকবে, বাট এখন থাকবে না। সো মিউ বসে দিলেই হবে। কিন্তু যখন তুমি ভালো ভালো কলেজের প্রশ্ন দেখবো, মানে ক্যাডেট কলেজের প্রশ্ন দেখবা, টেস্ট পেপার কেন, বা ভালো ভালো স্কুল আছে যেটা শহরের, সেগুলো দেখবে একটু প্রশ্ন পেছানো থাকে, তখন এই জায়গায় ঝামেলা হয়। আচ্ছা, আর এই মিউ এর মান সবসময় কি হবে? অলওয়েজ লেস দেন অন হবে। এখন মিউ এর একক কি হবে বলো? এফ ভাগ আর সমান কি আমরা মিউ লিখতে পারি? জি। যার একক বের করতে হয় তাকে সবসময় এক পাশে রাখবো, বাদ বাকিগুলোকে এক পাশে রাখবো, তাই আর দিয়ে ভাগ করে দিছি। এফ একটা কি জিনিস? বল। আর একটা কি জিনিস? ওজন। অভিলম্বিক বল বা ওজনই ধরো। জি। দুইটাও কি, দুইটা জিনিস কি, বল বল না? জি। উপরের বলের একক কি নিউটন, নিচের বলের একক কি নিউটন, নিউটন নিউটন কাটাকাটি হয়ে কিছু থাকে? না। তাহলে অবশ্যই মিউ একটা এককহীন রাশি। ওকে। জি। মাত্রা? মাত্রা তাহলে 0 হবে। মাত্রাও নাই। আর মাত্রা নাই, তাও এটাকে আমরা কি লিখবো? এম নট মানে এম নেই, এল নট মানে এল নাই, টি এর উপর জিরো মানে টি নাই, এইভাবে প্রকাশ করব। হুম, মানে আমি এইভাবে জি। খালি লিখে দিলেও হয়, কিন্তু এইভাবে লেখাটা স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে লেখা। কথা ক্লিয়ার? জি। ওকে। তাহলে আমি যদি বলি একটা বস্তু গতিশীল, আহ একটা ঘর্ষণ আছে রাস্তায়, হ্যাঁ, একটা রাস্তায় ঘর্ষণ বল আছে 10 নিউটন। কয় নিউটন? 10 নিউটন। 10 নিউটন। এখন কনফিউজ হয় না যে আলা ঘর্ষণ বল 10 নিউটন কি করে হয়? মিউ এর মান শূন্য থেকে কম হবে, এফ এর মান কিন্তু শূন্য থেকে কম হওয়ার কথা আমি বলিনি। জি। শূন্য থেকে কম হবে কার মান? মিউ এর মান, এফ এর মান না। তো ঘর্ষণ বল একের চেয়ে বেশি হতে পারে।